নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন সাজেশনের আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির এবং আমি চিন্ময় দাস। আজকে তোমাদের সঙ্গে যে সাজেশনটা নিয়ে আলোচনা করব সেটা মূলত বাংলা সাজেশন। কারণ বাংলা সাজেশন নিয়ে তোমরা অনেকেই বলেছিলে যে বাংলা সাজেশনটাও দিতেও, এবং আমি কিন্তু প্রত্যেকটা সাজেশনই দেবো। তো সেই কারণে তোমরা দেখতে থাকো এবং শুনতে থাকো, এবং প্রত্যেকটি প্রশ্নের আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটা প্রশ্নের আলোচনা তুমি যদি না শোনো তাহলে পরে কিন্তু তোমার একটু বিড়ম্বনা তৈরি হতে পারে। তো সেই কারণে যাতে বিড়ম্বনা তৈরি না হয় আমি ডিটেলসেই আলোচনা করছি। আজকেও বাংলা সাজেশনটা খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। তো চলো দেরি না করে আমরা একদম যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা নিয়ে আলোচনা করব। যে প্রথম দেখো, অলরেডি তোমাদের স্ক্রিনে চলে এসছে যে প্রথম যে প্রশ্নটি রয়েছে, যে ডিএলএড বেঙ্গলি সাজেশন 23-25 শিক্ষাবর্ষের, অর্থাৎ যারা 23-25 রয়েছে তাদের জন্য এই সাজেশনটি। যে সালটা মনে রাখবে, 23-25 শিক্ষাবর্ষে যারা রয়েছে বা যারা সাপ্লিমেন্টারি দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি। যে প্রথম, যে তুমি যদি একটা মাইক্রো লেসন প্ল্যান বা ম্যাক্রো লেসন প্ল্যান, অর্থাৎ অনুপাঠ্যিকা বা ব্যপ্ত পাঠ্যিকা তুমি যাই করো না কেন, একটা কিন্তু আসবে পরীক্ষায়। ঠিক আছে, আসার সম্ভাবনাটা অনেক বেশি। কারণ একটা মাইক্রো লেসন প্ল্যান বা একটা ম্যাক্রো লেসন প্ল্যান কিন্তু প্রতিবারই মোটামুটি কম বেশি পরীক্ষায় আসে। তো সেই ক্ষেত্রে মাইক্রো এবং ম্যাক্রো তুমি তৈরি করে যাবে। সপ্তম মানে তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী তুমি একটা মুখস্থ করে যাবে, জাস্ট একটা মুখস্থ করে যাবে। তুমি শুধু শ্রেণীটা, যে যে ধরো কথার কথা পঞ্চম শ্রেণী এসছে, তুমি পড়ে গিয়েছো ষষ্ঠ শ্রেণী, তাহলে পরে তুমি পঞ্চম শ্রেণী মানে ষষ্ঠ শ্রেণীটাকেই পঞ্চম শ্রেণী করে দেবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার ফরম্যাটটা দেখা হবে। তো সেই কারণে আমি বলবো যে তোমাদেরকে, তোমরা অবশ্যই যেটা তোমাদের করণীয় সেটা হচ্ছে তোমরা ফরম্যাটটাকে ফলো করবে। বোর্ডের নির্ধারিত যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটাকে কিন্তু ফলো করে এই তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকে যে কোনো একটি একক নিয়ে ব্যপ্ত পাঠ্যিকা অর্থাৎ ম্যাক্রো লেসন প্ল্যান এবং মাইক্রো লেসন প্ল্যান অর্থাৎ অনুপাঠ্যিকা তোমরা কিন্তু তৈরি করে রাখবে। এবার আমরা যেটা দেখবো যে নেক্সট যেটা রয়েছে, নেক্সট প্রশ্ন চলে যাব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটাই আমি অনেকগুলো আইটেম রেখেছি এবং এবছরে কিন্তু 2 নম্বর প্রশ্ন থেকে 7 এবং 16 উভয়ই আসার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে অনেকগুলি পার্টে আমি এই প্রশ্নগুলিকে উপস্থাপন করার চেষ্টা করব। যে ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা, যাই আসুক না কেন একই উত্তর হবে। তো ব্যাকরণ শিক্ষাদানের, এবার বলি যে মাতৃভাষাটা কিন্তু চলে এসছে, যে গতবারও চলে এসছে এবং তার আগের বারও চলে এসছে। তো সেক্ষেত্রে মাতৃভাষাটার উপরে আমি অবশ্যই ফোকাস করব, কারণ ডিএলএড যেহেতু প্রশ্ন রিপিট হয়। তো সেই কারণে তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ব্যাকরণ শিক্ষাদানটা কিন্তু এবছর মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। যে ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তাগুলি আলোচনা করুন। এবং ব্যাকরণ পাঠকে হবে, এটা আমি অ্যাকচুয়ালি টাইপিং মিস্টেক হয়ে গেছে, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কোন পদ্ধতি বেছে নেবেন, উদাহরণসহ ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন। বিশেষ করে আরোহী এবং অবরোহী পদ্ধতিটা পড়ে রাখবে, এবং আরোহী এবং অবরোহী পদ্ধতির যে পার্থক্য আছে সেটাও কিন্তু পড়ে রাখবে তোমরা। এই পদ্ধতির থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, এবং ব্যাকরণ শিক্ষাদানের যে সমস্যা আছে সেই সমস্যাগুলি কি সেগুলি চিহ্নিত করুন, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো যাই হোক, মোটের ওপর 2 নম্বর প্রশ্ন যেটা একটু লেংদি আছে, লেংদি নয়, এটা একটা পার্ট, এই পার্টটা তুমি পড়লে পরে তোমার কোনো রকম সমস্যা হবে না। যে ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা এটা সাথে আসতে পারে, এবং ব্যাকরণ পাঠকে কি করে আরো আকর্ষণীয় করার জন্য তুমি কোন পদ্ধতি বেছে নেবে বা আপনি কোন পদ্ধতি বেছে নেবেন সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটা পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে। আমি বলবো দুটো পদ্ধতি কিন্তু পড়ে রাখা এক্ষেত্রে ভালো, দুটো পদ্ধতি। ঠিক আছে, এবং সেটা উদাহরণ সহযোগে বিভিন্ন পদ্ধতির গুলো দেখে রাখলে পরে ভালো হয়। তো ব্যাকরণ পাঠ থেকে কিন্তু এবছর একটা প্রশ্ন হচ্ছে 3বার বলে রাখলাম। 3বার বলে রাখার গুরুত্ব মানে তোমরা বুঝতেই পারছো। এবং ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা এটা অতটা গুরুত্বপূর্ণ না, এটা একবার রিডিং পড়লেই আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, তোমরা পেরে যাবে। তো এটাও স্ক্রিনশট দিয়ে রাখো। এবার 3 নম্বর প্রশ্ন, যেটা 3 নম্বর সেট, দেখো মাতৃভাষার শিক্ষা, এটা কিন্তু রিপিট হয়েছে। যে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার গুরুত্ব, ঠিক আছে, শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার গুরুত্ব লিখুন, এবং মাতৃভাষা শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা লিখুন। এটাও কিন্তু আগের প্রশ্নটার মতনই প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা রিপিট হলেও আমি রেখেছি সাজেশনে, তার কারণ হচ্ছে এই প্রশ্নটা কিন্তু রিপিট হওয়ার মতো। এবং সেই সঙ্গে সঙ্গে মাতৃভাষা শিক্ষাদানের যে গুরুত্বপূর্ণ কয়েকটি পদ্ধতির নাম লিখুন, যে কোনো একটি পদ্ধতির সম্পর্কে
লিখুন। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে বর্ণানুক্রমিক, শব্দানুক্রমিক, ঠিক আছে, বাক্যানুক্রমিক, প্রকল্প, অনুবন্ধ পদ্ধতি, এই পদ্ধতিগুলো কিন্তু দেখে রাখা ভালো, শর্টের জন্য 2 নম্বরের জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু 7 নম্বরের জন্য আলাদা আলাদা করেও এই প্রশ্নগুলো আসতে পারে। তাহলে এই প্রশ্নটা কি দাঁড়ালো, যে মাতৃভাষার শিক্ষাদানের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা যদি আমরা দেখি তাহলে দেখব যে উদ্দেশ্য প্রয়োজনীয়তা লিখুন, এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার গুরুত্ব লিখুন। আর রয়েছে মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, এবং যে কোনো একটি পদ্ধতি উদাহরণ সহযোগে আলোচনা করতে বলা হবে। এবং সেক্ষেত্রে বর্ণানুক্রমিক এবং শব্দানুক্রমিক, বাক্যানুক্রমিক, এই তিনটের মধ্যে আসার সম্ভাবনাটা খুব বেশি আছে। তবে 7 নম্বরে যদি আসে তাহলে প্রকল্প বা অনুবন্ধ পদ্ধতি কিন্তু আসতে পারে। তো এই তিনটে প্রশ্ন পড়লে আশা করা যায় তোমাদের 7 নম্বর এবং 16 নম্বর হয়ে যাবে। যদিও আমার সাজেশনে আরও কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়েও আমি এক এক করে বলছি। যে দেখো তার পরের প্রশ্নটা যদি দেখা যায় 4 নম্বর প্রশ্ন, যে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা সহায়ক উপকরণের গুরুত্ব, উপকরণের উদ্দেশ্যগুলি লিখুন। যে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়ালস, এটাও কিন্তু আসতে পারে, গতবার কিন্তু আসেনি। তো সেক্ষেত্রে কিন্তু টিচিং লার্নিং মেটেরিয়ালস যেহেতু রয়েছে, তো টিচিং লার্নিং মেটেরিয়ালসের উদ্দেশ্যগুলি আসতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে যে কোনো 4টি আধুনিক উপকরণ, শিক্ষা সহায়ক উপকরণের নাম, এবং সেই সঙ্গে সঙ্গে নামের সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়, যে উপকরণের নাম সহ তাদের প্রায়োগিক দিকগুলি লিখতে হবে। এবং এই যে শিক্ষা সহায়ক উপকরণ, তার গুরুত্বগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে, তার গুরুত্বগুলো লিখতে হবে। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা সহায়ক উপকরণের উদ্দেশ্যগুলি লিখুন, এবং প্রাথমিক স্তরের শিক্ষা প্রক্রিয়ায় সহায়ক 4টি উপকরণের নাম ও তাদের প্রায়োগিক ও ব্যবহারিক দিকগুলি লিখুন। আর সেক্ষেত্রে যে এই যে টিচিং লার্নিং মেটেরিয়ালস রয়েছে, এই টিচিং লার্নিং মেটেরিয়ালসের গুরুত্ব কি আছে সেটাও কিন্তু লিখতে হবে। এর পরের যে প্রশ্নটি রয়েছে আমার সাজেশনে 5 নম্বর প্রশ্ন, তো 5 নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে সরব পাঠ ও নীরব পাঠ, ঠিক আছে, সরব পাঠ ও নীরব পাঠ, আদর্শ পাঠ, চর্বনা পাঠ, সাধনা পাঠ। তো সরব পাঠ, নীরব পাঠটা সব থেকে ইম্পর্টেন্ট, যদিও সিলেবাসে এগুলো রয়েছে, সেই কারণে আমি সিলেবাসের সঙ্গে মিল রেখে কিন্তু রেখেছি। তো সরব পাঠ, নীরব পাঠটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এর সংজ্ঞা, সুবিধা অসুবিধা, যদি তোমাদের উদ্দেশ্য আছে, যে দেখা যাক সরব পাঠের উদ্দেশ্য এলো, তো উদ্দেশ্য এলে পরে তুমি কি লিখবে, কাকে বলে লিখবে, এবং সুবিধাটাই কিন্তু উদ্দেশ্য বলে চালিয়ে দেবে। নীরব পাঠের ক্ষেত্রেও কিন্তু একই হবে। তো সরব পাঠ, নীরব পাঠ, আদর্শ পাঠ, চর্বনা পাঠ, সাধনা পাঠ, এই কয়েকটা পাঠ কিন্তু পড়ে রাখলে তোমার কোনো রকম অসুবিধা কিন্তু হবে না, এবং এগুলো একবার রিডিং মারলেই তুমি কিন্তু পেরে যাবে। এবার তারপরে 6 নম্বর যেটা রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে 7 নম্বরের জন্য, যে ভাষা শিক্ষার প্রধান 4টি স্তম্ভ হলো শোনা, বলা, ঠিক আছে, শোনা বানানটা ভুল হয়েছে আমার এখানে, যেহেতু টাইপিং খুব তাড়াতাড়ি করতে হয়েছে। শোনা, বলা, পড়া, লেখা, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করুন। এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে 6 নম্বর। এবং 7 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, 7 নম্বরের প্রশ্ন আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্নে, যে বাংলা বানান ভুলের কারণ এবং প্রতিকার সংক্ষেপে আলোচনা করুন। এটাও কিন্তু পরীক্ষায় এসছে 7 নম্বরে। তো সেক্ষেত্রে বাংলা বানান ভুলের কারণ, এগুলো একবার পড়লেই, রিডিং মারলেই পারা যায়। বাংলা বানান ভুলের কারণ এবং প্রতিকার সংক্ষেপে আলোচনা করুন, এবং সেই সঙ্গে হাতের লেখা শিক্ষাদানের উপায়গুলি সংক্ষেপে লিখুন। এবং লাস্ট যেটা রয়েছে, যে লাস্ট আমি রয়েছে যে মূল্যায়নের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্যগুলি লিখুন। নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্যগুলি লিখুন। অভ্যন্তরীণ ও বহি মূল্যায়নের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য, অর্থাৎ মূল্যায়ন থেকে কিন্তু এবছর প্রশ্ন হতে পারে, তো মূল্যায়নটা কিন্তু আপনারা ভালো করে দেখে রাখবেন। এবং লাস্ট প্রশ্ন আজকের, সেটা হচ্ছে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি থাকা উচিত এবং প্রয়োজন সংক্ষেপে লিখুন, সেগুলি সংক্ষেপে লিখুন। আদর্শ শিক্ষকের গুণাবলী কি, তো মূল্যায়নটা কিন্তু উদ্দেশ্য আপনারা ভালো করে পড়বেন, মূল্যায়নের প্রয়োজনীয়তা পড়বেন, নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের যে সংজ্ঞা রয়েছে, বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলি লিখুন। অভ্যন্তরীণ এবং বহি মূল্যায়নের পার্থক্যগুলোও কিন্তু আপনারা ভালো করে পড়বেন। তো আর বাদবাকি সাজেশনগুলো সব আই বটনে দেওয়া থাকবে, এন বটনে দেওয়া থাকবে, আপনারা সকলে আর সেখান থেকে সংগ্রহ করে নেবেন, এবং স্ক্রিনশট দেওয়া থাকবে, স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দেবেন। তো যাই হোক, সাজেশনগুলো একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন পরবর্তী সাজেশন পাওয়ার জন্য। যত বেশি শেয়ার হবে, যত বেশি ভিউ হবে, তত সাজেশন দেওয়ার তাড়াতাড়িটা বাড়বে। তো যাই হোক, না হলেও দেবো, কোনো চিন্তা নেই। তো ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটি। ধন্যবাদ।